প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওমর ফারুক। কেমন আছেন? ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সুদ বাজার ভিত্তিক ডলার 117 টাকা, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত। উপজেলায়ও ভোটের হার কম, প্রথম ধাপের ভোট। দৈনিক সমকালের শিরোনাম, উপজেলা নির্বাচনে কম ভোটের রেকর্ড, সুধার বাজারের ওপর ডলার এক লাফে 117 টাকা, জালিয়াতিতে নির্বাচন কর্মকর্তা, গ্রেপ্তার 3, অব্যাহতি 5। দৈনিক যুগান্তরের শিরোনাম, প্রথম ধাপে ভোটার কম, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, ক্রলিং পেগ চালু, ডলারের সর্বোচ্চ দাম 118 টাকা। কালের কণ্ঠের শিরোনাম, ডলারের দাম 1 লাফে সর্বোচ্চ 60 টাকা বাড়ল, কিছু সংঘর্ষবাদে শান্তিপূর্ণ ভোট, বাংলাদেশকে তৃতীয় কিস্তির ঋণের অর্থ দিতে সম্মত IMF। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ডলারের দাম 117 টাকা নির্ধারণ, ব্যালট ছিনতাই, ভোট কেন্দ্র দখলের চেষ্টা, হামলা, ধান কাটার মৌসুম ও বৃষ্টি হওয়ায় ভোটাররা কম এসেছে, CEC। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, হামলা গুলি সংঘর্ষে ভোট, জয় জয়কার আওয়ামী লীগ নেতাদের, আছেন স্বজনরাও। মানব জমিনের শিরোনাম, সর্বনিম্ন ভোটের রেকর্ড, ধান কাটার মৌসুমের জন্য ভোটার কম, CEC বলেছেন। জয় জয় দিনের শিরোনাম, প্রথম ধাপের ভোটে বিচ্ছিন্ন সংঘাত, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কাজ করবেন না, হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী। খবরের কাগজের শিরোনাম, শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি কম। কালবেলার শিরোনাম, গুরুত্বপূর্ণ দপ্তর ছাড়তে কর্মকর্তাদের অনীহা, বিচ্ছিন্ন সংঘর্ষ, ভোটার উপস্থিতি কম। মন্ত্রী MP 10 স্বজনের জয়। দেশ রূপান্তরের শিরোনাম, ভোট কম, অশান্তিও কম, এবার লু হাওয়ায় আশা আশঙ্কা দুটোই, মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়বে, মাননীয় প্রধানমন্ত্রী। সময়ের আলো শিরোনাম, করোনার টিকা নিয়ে তোলপাড়, উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, ভোটার কম তবু সংঘাত। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, কম ভোটের রেকর্ড উপজেলাতেও। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, প্রথম দফায় 139 উপজেলার নির্বাচন সম্পূর্ণ। আপনি শিরোনাম শুনলেন। আমরা স্বভাবতই একটু উপজেলা পরিস্থিতি নিয়ে, নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। যদি তিনজনের বক্তব্য আপনাকে শোনাই। নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হয়েছে, CEC বলেছেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক, ওবায়দুল কাদের বলেছেন, এবং রিজভী বলেছেন নির্বাচন প্রত্যাখ্যান করেছেন জনগণ। আবার CEC আরেকটি কথা বলেছেন যে ধান কাটার মৌসুম এবং বৃষ্টি হওয়াতে ভোটার কম ছিল। আপনার কি মনে হয়, পর্যবেক্ষণ কি বলে? না, CEC যেটা বলেছেন যে ভোটার উপস্থিতি যা হয়েছে 30 থেকে 40, এটা ঠিক আছে, কিন্তু ধান কাটার জন্য যে বলছেন এটার সাথে আমি একমত না। কিন্তু ভিন্ন কারণ আছে, ভোটার কম হওয়ার একটা ভিন্ন কারণ আছে। যেহেতু একই আওয়ামী লীগেরই নিজেরা ইলেকশনে, সেখানে ধরেন আপনি সভাপতিও দাঁড়াইছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আপনিও দাঁড়াইছেন, আমি উপজেলার সাধারণ সম্পাদক আমিও দাঁড়াইছি। তাহলে কর্মী যারা তারা কোথায় যাবে? তারা অনেকেই বিব্রত বোধ করে তারা অনেকেই ভোট দিতে যায়নি। এটাই লোক মূল কারণ। আওয়ামী লীগের যদি ভোট দিতে যাইতো তাহলে ধরেন 60-65% ভোট হয়ে যেত। এটা একটা বড় কারণ। ধান কাটার মৌসুম আছে কোথাও কোথাও, হয়তো এটা বড় ফ্যাক্টর না। আর ওবায়দুল কাদের সাহেব বলছে যে সন্তোষজনক। হ্যাঁ, আওয়ামী লীগের জন্য বা এমনিতে সাধারণভাবে এটা সন্তোষজনকই। এর বেশি ভোট এই অবস্থায়, একে গরমের মৌসুম, তারপরে ভোটাররা এই রাজনৈতিক যে কারণটা বললাম এটা হলো মূল কারণ। এই কারণে যা গেছে ভোটার দিয়েছে এই পর্যন্ত অবশ্যই সন্তোষজনক। আর এর চাইতে বেশি ভোট ইয়েতে আশেপাশে যে দেশগুলিতে যে নির্বাচন হয়েছে, বিভিন্ন নির্বাচনে ভোটার কমই যাচ্ছে, ভোট সন্তোষজনক হচ্ছে না। ভারতেও দেখেন যেটা বলা হচ্ছে যে উপজেলা পরিষদের সর্বনিম্ন ভোটের হার। হ্যাঁ, এটা তো হবেই, এটা তো হবেই। কারণ যেহেতু
প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হইলো, অনেকে মনে করছে যে আমি গেল না গেলেও উনি জিতবে, আমি না গেলেও জিতবে, এই জন্য যায়। এটা কিন্তু রিজভী সাহেব যেটা বলেছেন যে ভোট প্রত্যাখ্যানের বিষয়টা ঠিক না, কারণ প্রত্যাখ্যান করলে তাইলে একেবারেই কেউ যেত না। কোথাও কোথাও তো এরকম দেখা গেছে নাকি পত্রপত্রিকা বা টেলিভিশন চ্যানেল বলছে যে একদম ফাঁকা ছিল। না, দুই একটা ছিল কিনা আমি দেখি নাই, কিন্তু যদি মানুষ প্রত্যাখ্যান করতো তাহলে হয়তো একেবারে ইলেকশন হতো না, মানুষের প্রতিহত করতো। একটা ব্যাপার আপনার কাছে একটু আলোচনা করতে চাই, আমাদের দেশে না ভোট মানে কিন্তু উৎসব, এবং মানুষ, জনগণ, সাধারণ মানুষ মুখিয়ে থাকে কবে ভোট আসবে, এবং ভোটের উৎসবে সবাই সামিল হয়। এই যে ভোটের উৎসবটা দিনে 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 ম্লান হয়ে যাচ্ছে, জনপ্রতিনিধিরা ঠিকই জনপ্রতিনিধি হচ্ছেন, সেই জায়গা থেকে ওই দায় এবং দায়িত্বের জায়গাটাকে আগের কথা তারা ভাবেন না। এটা একটা কারণ আছে, আপনি অস্বীকার করলে হবে না। বাংলাদেশে বিএনপি একটা বড় দল, ভোট আসলেই বিএনপি বলে যে বর্জন করলাম। বিএনপির মনে তো লোক আছে দেশে, বিএনপির সমর্থক, কর্মী সমর্থক, সেটা যদি বলি যে নাই তাহলে তো ঠিক হবে, বলতে ঠিক হবে না, এটা মিথ্যা বলা হবে বা বাস্তবতাকে অস্বীকার করা হবে। তো যখনই ধরেন ভোট আসলেই বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আপনারা কেউ ভোট দিতে যাবেন না, তো যেহেতু বলা হয় ভোট দিতে যাবেন না, তার কারণে ভোটের সংখ্যা কম হয়। আরেকটা হলো বিএনপির পক্ষ থেকে নির্বাচনে দাঁড়ানো হয় না, প্রার্থী দেওয়া হয় না, প্রার্থী দিলে তাকে আবার কেউ অন্য প্রার্থী দাঁড়াইলে তাকে বহিষ্কার করা হয়। তাই সেই কারণে ধরেন একটা ভোটের যে আমেজ, যে উৎসব, সেই উৎসবটা আসলে কমে গেছে, এটা অস্বীকার। কিন্তু আবার কোথাও কোথাও যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সব জায়গায় কিন্তু এরকম না, কোনো কোনো উপজেলাতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুব কঠিন হওয়াতে, লড়াই হওয়াতে সেখানে কিন্তু আবার উৎসব ভালোই হচ্ছে, অনেক জায়গায় ভালো হচ্ছে। আমি আমার জেলাতেই বলি, আমার জেলাতে এক জায়গায় প্রতিদ্বন্দ্বী নেই, বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হয়েছে, আরেক জায়গায় কালকে ভোট হয়েছে, সেখানে কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দারুণ। সেখানে ভোট কিন্তু অনেক ভোট কাস্ট হয়েছে, এখানে কিন্তু কম কাস্ট হয় না, এবং ওখানে কিছুটা বিশৃঙ্খলা কিছুটা দেখা দিয়েছিল, এটা প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পারছে। আমি সবসময় খোঁজ রাখছি। তো এরকম একটা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনে কোথাও কোথাও ধরেন দারুণ প্রতিযোগিতা, অনেক লোক হবে, আবার কোথাও কোথাও কমও হবে, এটাই হলো ব্যাপার। অনেক ধন্যবাদ। আমরা দেখি পরের ধাপগুলোতে কি দাঁড়ায়, সেটা দেখার অপেক্ষায় রয়েছে। তো পরের ধাপগুলিতে একটু বাড়বে, এটা আপনি আশা করতে পারেন, পরের ধাপগুলিতে একটু বাড়বে। কিন্তু এই যে ধাপের এই যে কথা হলো, এই যে নির্বাচন কমিশনে যারা কাজ করেন, যারা দায়িত্ব পালন করেন, এই নির্বাচনেও জাল ভোট দেওয়া হলো, তারপরে জালিয়াতিতে নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তারও হয়েছেন এবং অব্যাহতি পেয়েছেন 5 জন। তো এই সংস্কৃতিটা কি বলে? এটা নতুন কিছু না, এটা পুরানো, অনেক আগের থেকে, প্রাগৈতিহাসিক কাল থেকে কিছু কিছু ঘটনা, কিছু কিছু অসৎ লোক তো থাকবে। আপনার 100-র ভিতরে 100ই যে সৎ লোক থাকবে এটা আশা করা যায় না, আগেও ছিল না, কোনোদিনও ছিল না। এটা হলো বিচ্ছিন্ন ঘটনা, 2-1 জন থাকবে, 2-4 জন, 5 জন, 10 জন থাকবে, এটা বিভিন্ন সময় হয়েছে। তো এইটুকু না করতে পারলে ভালো আমরা মনে করি। যারা এই যে প্রিজাইডিং অফিসার যারা, এরা তো বিভিন্ন দায়িত্বপূর্ণ লোক, দায়িত্বশীল লোক, এই দায়িত্বশীল লোকেরা এই কাজটা না করলে ভালো হয়। এবং তারা দেখবেন যে এখন এই ঘটনার কারণে তার পরিবার, তার আত্মীয় স্বজন সবাই লজ্জিত হবে। তো এই আমি মনে করি আর সামনে যারা আরো দায়িত্ব পালন করবেন সবাইকে এই ব্যাপারে 100% সতর্ক থাকা খুবই জরুরি, খুবই জরুরি। ডলারের দাম বাড়ে কমে বা ডলারের উপরেই এখন পৃথিবী আসলে নাচে খেলে এবং পৃথিবী উত্তপ্ত হয়, সবকিছুই ঘটে এখন। প্রশ্নটা যেটা হলো যে আমরা সমন্বয় করবার জন্য ডলারের দাম একদিনে 7 টাকা বাড়িয়ে দিলাম, ডলারের দাম 1 লাফে 60 টাকা বাড়লো। আমি একদম সাধারণ মানুষ, কিনে খাই, তো এখন আমার একটা প্রশ্ন যে এই যে ডলারের দাম 7 টাকা বাড়লো, এই সাথে সাথে এই 2-1 দিনের মধ্যে কি কি লাফে লাফে বাড়বে এই আশঙ্কায় আছে, কি মনে হয়? শোনেন, এটা হচ্ছে কি, এই যে ব্যাংকিং খাত বা অর্থনৈতিক খাত, এটার যে পিছনের ঘটনা অনেক বড়, সেই বড় ঘটনা আপনার এই স্বল্প সময়ে বলা সম্ভব না। তবে একেবারে সংক্ষিপ্ত যেটা সরকারের উদ্দেশ্য, সেটা হচ্ছে ইনফ্লেশন কমানো, মুদ্রাস্ফীতি কমানো। সরকার মনে করে যে মুদ্রাস্ফীতি কমলে দ্রব্যমূল্য কমবে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা এটাকে রোধ করা যাবে, এটার জন্য করা হয়েছে। কিন্তু আবার অন্যদিকে এটার একটা আছে, যেমন ডলারের দাম বেড়ে গেছে, ডলার বাড়ার কারণে আমদানি পণ্যের দাম বেড়ে যাবে। আর যেসব পণ্য আমদানি করতে হয়, তাহলে এখন তারা তো বেশি দাম দিয়া
বেশি ডলার দিয়ে তো তারা কিনলে নিয়ে আসবে, তো নিয়ে এসে সে তো কম দামে বিক্রি করবে না। এইটার পাশাপাশি যদি আমদানি পণ্যের পাশাপাশি লোকাল পণ্য মনে করে যদি আমদানি পণ্য বাড়াইছে আমি কেন বসে থাকবো, তাহলে আবার এটা হবে। তো সেই দিকটাও সরকারের বিবেচনায় রাখতে হবে, যাতে এই ইনফ্লেশনটা কমানোর উদ্দেশ্যে এটা করা হয়েছে, এটা যেন সরকার পর্যবেক্ষণটা ঠিক মতো রাখে আর কি। এটা মনিটরিং, আপনি যেটা বললেন পর্যবেক্ষণটা ঠিক মতো যেন রাখে, এইটা তো খুবই জরুরি এবং এটা আমরা আশাই করতে পারি। কিন্তু এই যে এইটাকে কেন্দ্র করে যেটা আপনি বললেন যে দেশের ভেতরেও যে পণ্য তৈরি হয় তারাও যদি বা যারা ব্যবসায়ী এই যে সিন্ডিকেট বলি আমরা, তারা যদি এই মুহূর্তে যতটা পারবার চেষ্টা করে যে না এখন কিছু টাকা কামাই করে নেই, জনগণকে ভোগান্তি হোক। সিন্ডিকেট যারা আছে আমাদের এখানে একটা সিন্ডিকেটের ব্যবসা আছে, এটা অস্বীকার করার তো উপায় নেই। এরা বিভিন্ন সময় উৎপেতে থাকে যে বিশেষ কোনো পরিস্থিতিতে একটা ডলারের দাম বাড়ছে, এখন তাদের চলাচলি, তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটি এখন খুব বেড়ে যাবে, তারা তৎপর হয়ে যাবে যে এই সুযোগে কিছু কামাই নেওয়া যায় আর কি। সেটা এই সিন্ডিকেটগুলিকে এই সুযোগে কামাই নেওয়া যায়, এই সুযোগে যেন সাধারণ মানুষ আরো চ্যাপ্টা না হয়, এইটা আমাদের একটু প্রত্যাশা থাকবে। সড়কে গাড়ির গতি রোধ করে দিল সরকার, প্রাইভেট ও বাস 80 কিলোমিটার, বাস এবং মোটরসাইকেল 60 কিলোমিটার। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে সড়কের গতি নির্ধারণ করে দেওয়া হলো, দেখবে কে? এটাই হলো বড় প্রশ্ন। দেখার লোক নয়, আপনি দেখার ব্যবস্থাটা না করে আগে এটা করাটা হচ্ছে যে এই আপনি ঘোড়া না কিনে গাড়ি কিনে ফেলা, একটা ব্যাপার আছে না, আপনি গাড়ি কিনে ফেলেন কিন্তু ঘোড়া নাই, চালাবে কে? আপনি যদি অন্যান্য দেশের মতো আপনি যদি ইলেকট্রনিক সিস্টেম, যদি সিসিটিভি ইলেকট্রনিক সিস্টেম যদি না রাখেন, এবং তাহলে আপনি যে ম্যাজিস্ট্রেট পুলিশ দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। ইলেকট্রিক সিস্টেমের কথা বললেন, তথ্য প্রযুক্তির একটা বিস্ময়কর যুগে আমরা অবস্থান করছি। এখনো কিন্তু ঢাকা শহরের ট্রাফিক সিস্টেমটা এই হাতের উপরে, পুলিশের কনস্টেবলের হাতের উপরে। আপনি এমন পৃথিবীর বিভিন্ন দেশে আছে যে আপনি যদি আপনার গতিসীমার বাইরে চালান তাহলে সিসিটিভি থেকে ডাইরেক্ট আপনার গাড়িতে চলে আসবে। ফারুক, আপনি তো গাড়িতে চলে আসবে, বিভিন্ন দেশে গেছেন। আমার জার্মানিতে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি গাড়িতে যাচ্ছি, হঠাৎ করে গাড়িটা এক জায়গায় দাঁড় করাইতে হলো, কেন? তিনি গতিটা বাড়িয়ে দিয়েছিলেন এবং সিগন্যাল এসছে এবং তাকে গাড়িটা দাঁড়ালো এবং ফাইন করা হলো। এই যে এই ব্যবস্থা না করে, এইটা শুধু কথার কথা এবং একটা রাস্তায় দুর্নীতি বাড়িয়ে দিবে। কারণ গাড়ি ধরবে ওকে, যারা গাড়ি ধরবে তারা কিছু টাকা পয়সা দিয়ে ছাড়া যাবে আর কি। এই যে যারা দায়িত্বে থাকবে তাদের একটু আয় রোজগারের ব্যবস্থা বেশি হয়েছে, আমি মনে করি এটা ঠিক হয় না। বিআরটিএকে এটাকে নতুনভাবে চিন্তা করতে হবে। না, আগে এটা ঠিক হয়নি বলা ঠিক হবে না, যে 80 বা 60 যেটা নির্ধারণ করে দিল এটা ঠিক আছে, এটা তো আগেরই আছে। এইটা দেখভাল করবার জন্য যাতে পর্যাপ্ত আমি একটা আইন চালু করলাম, সেটা মানছে কিনা সেটা দেখভাল করার জন্য মানুষের হাতে দেওয়ার দরকার নেই, আমাদের মানুষের হাতে। এইটা বৈজ্ঞানিকভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে। বিজ্ঞানের উপস্থিতি এখানে নাই, এটাই হলো কথা। আজকালকে যে ব্যবস্থা নিচ্ছে সেখানে কোনো বিজ্ঞানের উপস্থিতি নেই। হাত দিয়ে কিছু করার দরকার নেই। আগে বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ করুক, তারপরে এটা চালু করুক। আর এমনি একই সাথে কিন্তু আমরা এই যে ট্রেন দুর্ঘটনা দেখছি, রেল লাইনের নানা ধরনের ঘটনা দেখছি, আমার মাঝে মাঝে প্রশ্ন থাকে যে এত কিছুর পরেও এখনো কেন ট্রেনের সিগন্যালিং সিস্টেমটা আমরা সেই আধুনিক পর্যায়ে নিতে পারলাম না? এখনো দিয়া নিশান উড়ানো হয়। নিশ্চয়ই, যেহেতু রেল ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, নিশ্চয়ই এ ব্যাপারে আমরা যাব। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আবারও সতর্ক করলেন। এটা তো একটি অত্যন্ত, মাননীয় প্রধানমন্ত্রী ঠিক বলেছেন, অত্যন্ত কঠিন পরিস্থিতি আসতে পারে। কারণ হচ্ছে এর আগে একবার মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ বেঁধে গেল ইরাকের কুয়েত নিয়ে, তখন কিন্তু আমাদের অর্থনীতিতে দারুণভাবে প্রভাব ফেলেছিল। তা এখনও এরকম একটা যুদ্ধের ঝঞ্ঝনানি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সেখানে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, এর কারণে পুরো যদি আরব বিশ্ব, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধৈর্য ধারণ করার জন্য বা ইসরায়েলকে বম্বিং বন্ধ করার জন্য বলেছে।
সেই ইসরায়েল কিন্তু সেই যুক্তরাষ্ট্র, যার ইসরায়েলের মূল শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র, তাদের কথা কিন্তু শুনছে না। আমরা দেখছি উপরের দিয়ে দেখতেছি, ভিতরে কি এটা তো আমরা জানি না। কেন বোম্বিং বন্ধ করতে বলেছে বোমা, এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তারা বোমা সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। আর পুরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপব্যাপী এই ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে যেভাবে চলছে, যে বিক্ষোভ চলছে, চলছে, এই বিক্ষোভটা কোন পর্যায়ে চলে যায় বলা যাচ্ছে না। কিন্তু ছাত্রছাত্রীরা বা সাধারণ মানুষ এখন রাস্তাঘাট বন্ধ করে মিছিল আর মিছিল, এটা কোন পর্যায়ে যায়। এবং এক পর্যায়ে ধরেন মধ্যপ্রাচ্যে যদি এই যুদ্ধ ছড়িয়ে পড়ে, তখন আমাদের তো ওখানে প্রচুর রেমিটেন্সের ব্যবস্থা, ওখানে আমাদের প্রচুর লোক কাজ করে, সেই রেমিটেন্স যদি কমে যায় আমাদের, তারপর ওখানে আমদানি, আমাদের তো ওদের মধ্যপ্রাচ্য থেকে আমাদের অনেক তেল বা পেট্রোলিয়াম জাতীয় অনেক দ্রব্য আমাদের আমদানি করতে হয়। তা আমাদের রপ্তানিও আছে অনেকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের কৃষিপণ্য রপ্তানি আছে। সব কিছু মিলে মধ্যপ্রাচ্যে যদি কোনো সংঘাত ঘটে, তাহলে সেটার প্রভাব বাংলাদেশে পড়বেই, পড়তে বাধ্য। এখন তো ধরেন আমরা সবাই সবার উপরে নির্ভরশীল, গ্লোবাল ভিলেজ। তো আমরা তো আশা করতে পারি না যে আরেক দেশে গ্যাঞ্জাম হলে আমাদের দেশে এটা পড়বে না, আরেক দেশে যুদ্ধ বিগ্রহ বা হলে পড়বে না। এমনকি এই যে দেখেন পাশের বাড়ি মায়ানমারের যে সংঘাত, সেই সংঘাত তো আমাদের উপরে পড়তো, আমার এখানে এসে পড়ছে। আগে তো রোহিঙ্গাদের করে দিছে, এখন প্রতিদিন ওদের বর্ডার পার হয়ে ওদের সৈন্য আমাদের উপরে চলে আসে। তাই এখন ওদেরকে ফেরত দিতে আমাদের কষ্ট হচ্ছে, আমাদের উপরে পড়ছে, ওদের গোলা এসে আমাদের উপরে পড়ছে। সুতরাং বিষয়টা হলো এরকম, কেউ কারো ছাড়া এখন না, সবাই সবার উপরে নির্ভরশীল। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী সঠিক কথাটাই বলেছেন, আমাদেরকে এখন প্রস্তুত থাকতে হবে, সব কিছুর ভিত্তিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের অভ্যন্তরীণ উৎপাদন, আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা, সব কিছু যদি যতটা আমাদের নিজেদের মধ্যে, নিজেদের ভূমি, আমাদের তো ফার্টাইল ল্যান্ড, হ্যাঁ, আমাদের বীজ রোপণ করলে হবে। সুতরাং আমাদের খাবারের অভাব হবে না, এটা আমি বলতে পারি। আমাদের খাবারের অভাব হবে না। আমাদের এইবার যে ধান হয়েছে, আপনি জানেন সারা দেশে, যদিও গরমে কিছু ক্ষতি বোধহয় হলো, কিন্তু যতটুকু ক্ষতি হয়েছে, কিন্তু মানে আমি তো গ্রামে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, আমি রাস্তার যখন দুদিকে তাকিয়ে থাকি, ধানের শীষ ধান এবং একজন আমি আমাদের ওদিন প্রেস কনফারেন্সে আমাদের একজন বলছে যে ও গেছে যে হাসিনা বেডির কপাল ভালো, হাসিনা বেডির কপাল ভালো, ময়মনসিংহের একজনে বলছে হাসিনা বেডির কপাল ভালো, মানে মাননীয় প্রধানমন্ত্রীর উপরেই মানুষ নির্ভর করে যে দেশের উন্নয়ন, আশাবাদটা রাখে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ডলারের দাম বাড়লেও আমরা কি আশঙ্কায় থাকবো যে খুব চাপে পড়বে সাধারণ মানুষ? বোধ করি সেটা যেন না হয়, সেই প্রার্থনা থাকলো আমাদের। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।